একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে হ্যাঁ ভোট না ভোট নিয়ে একটা বিষয় কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, যে এখানে বিএনপি সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা হার পক্ষে, বাট মাঠ পর্যায়ে কিংবা বিএনপির ক্যাম্পেইনে এই জায়গাটা একেবারেই কম। অন্যদিকে জামাত জোটের এটাকে খুব বেশি জোর দেওয়া হচ্ছে। কোনো কারণে কি হ্যাঁ ভোট এবং এই যে গণভোটটা মানে একটা জোটের দিকে ঝুঁকে পড়ছে? না, আসলে আমি যেটা মনে করি গণভোট নিয়ে আমি আপনার কাছে প্রথমেই বলি, যে বিষয় নিয়ে গণভোটটি হচ্ছে এটি কোনো পক্ষপাতিত্বমূলক না, আমার কাছে এটি ভীষণ রকমের অবান্তর, একদম পরিষ্কার। আমি এটা বারংবার বলেছি, বিকজ জুলাই সনদে আপনি যে স্টাইলে গণভোটটা দিচ্ছেন, আপনি তো ওনারা বিদেশে থাকেন, সাধারণত পলিসি মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাধারণ জনগণ হ্যাঁ অথবা না এর পক্ষে যান। ধরেন অ্যাবর্শন চাই কি চাই না এই বিষয়ে দিবে, মানে অ্যাবর্শন লিগ্যাল, আমি না এই জন্য বলেছি না এটা বুঝবার না, এটা একটা বিশাল আলোচনার ক্ষেত্রে গেছে না, এইভাবে এক কথা বলা খুব কঠিন। না না না, আপনি যখন গণভোটে যাবেন, আবারও বলছি জনগণকে ইজি টু কানেক্ট, আপনি চারটা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ দিয়ে এইভাবে হ্যাঁ বা না বলতে পারেন না। কারণ চারটা প্রসঙ্গের দুটোতে আমি না বলতে পারি, দুটোতে আমি হ্যাঁ বলতে পারি, সেই সুযোগটাই তো আপনি রাখেন। আপনি আমাকে ম্যানিপুলেট করছেন। আমাকে ম্যানিপুলেট করার রাইট আপনাকে কে দিয়েছে? নিশ্চয়ই না। আর গণভোট মানেই হচ্ছে এটা একটা প্লটেড এবং এটা একটা এটা আমার বক্তব্য না, সারা দুনিয়ার একাডেমিক্সরা এটাই বলে, রেফারেন্ডাম ইটসেলফ ভীষণ রকমের প্লটেড হয় যদি আপনি ক্রাইসিস মোমেন্টে কোনো রেফারেন্ডাম দিয়ে থাকেন। আর ইউজুয়ালি পলিসি মেকিং ক্ষেত্রে অনেক ধরনের হয় এই আলাপে, এই জন্য আমি এই জন্য কিন্তু রেফারেন্ডাম কিন্তু ক্রাইসিসেই হয়, কিন্তু রেফারেন্ডাম কিন্তু না, আমি জাস্ট রেফারেন্ডাম কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু হইতেছে আপনার খুব একটা শান্ত স্থিতিশীল পরিবেশ। আমি আমার কথা দিতে পারিনি, আমাকে 2টা মিনিট, না 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 একটা মিনিট হলো, একটা মিনিট। প্রথম কথা, 5ই আগস্টের পরে প্রতিটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এই বিষয় নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে শুরু করে কারো কোনো প্রসঙ্গ পেয়েছেন? উত্তর না। নির্বাচনী প্রচারণার আগের দিন মতিউর রহমানের যে ছিল সেটা ভাঙা, মতিউর রহমানের রাস্তার মাঝখানে তার একটা ভাস্কর্য ছিল সেটা ভাঙা, কন্টিনিউয়াসলি মাটির নিচে ছিল মুক্তিযুদ্ধের জাদুঘর ছিল সেটি ভাঙা। এই যে এত ভাঙা খরা হয়েছে, সেই ভাঙা গড়া ইটসেলফ প্রমাণ করে আপনি কিভাবে পাকিস্তানাইজেশন করছেন। কারণ আপনি যদি ৭১কে ডিভ্যালিড করেন, আমার মুক্তিযুদ্ধের সকল দলিল দস্তাবেজ আপনি জাদুঘরে কি থাকে? দলিল থাকে, সেগুলোকে যখন আপনি ডিবাং করেন তখন সেটা করেন। এবং সংখ্যালঘু বা দারুণ তো মহাশয়, যখন আপনি ন্যায্যতার প্রশ্ন করবেন তখন আপনি বলবেন মেয়ে মানুষদের জন্য আমাদের ডিফারেন্টলি ভাবতে হবে, কারণ এটা তার ন্যায্যের প্রশ্ন, ইনসাফের প্রশ্ন। কিন্তু যখন মাইনরিটি, যে মাইনরিটিকে আপনি পুড়িয়ে দেন, দীপু দাসকে পুড়িয়ে দেন, কারণ বাংলাদেশে আপনি কখন কাকে পুড়াচ্ছেন? এই দেশে নাস্তিক মাইনরিটি, এই দেশে হিন্দু মাইনরিটি, এই দেশে নারীও তার অধিকার কারণে মাইনরিটি, যদিও নারী 51%। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার এই জায়গাটা আমার খুব আপত্তি আসলে। দেখেন, আমরা তরুণ প্রজন্ম যারা, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আসলে, কোনো বাংলাদেশি, আমি জানি না আপনি একজনকে খুঁজে পাবেন কিনা যে যারা হচ্ছে ইন ট্রু সেন্সে আসলে তারা ফিল করে যে ওই যে পাকিস্তানাইজেশন যে ইয়াটা, এই কনসেপ্টটা আই ডোন্ট নো, এটা খুবই ফ্যাব্রিকেটেড। এবং আমি বলবো এটা একাডেমিক জায়গা থেকে আই ডোন্ট নো আপা কীভাবে এটা ইউজ করে, এবং এগুলা নিয়ে আমার মনে হয় উইদাউট এনি এভিডেন্স এই যে পাকিস্তানাইজেশন কে, মানে পাকিস্তান হবে না, পাকিস্তানাইজেশন হবে। ভারত ইন্ডিয়ানাইজেশন ইজি, কারণ এটা বর্ডারিং স্টেট, এখানে আমরা অনেক কিছু আপনার ইনহেরেন্ট করতে তাদের থেকে আপনি ইন্ডিয়ার কনটেক্সটে আমার কাছে মনে হয় আজকে শেষ করতে হবে। এই জায়গাটাতে ধন্যবাদ ডক্টর দিদারুল ইসলাম মানিক, ধন্যবাদ ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা।